আহ্বায়ক কমিটির মাধ্যমে ফেব্রুয়ারিতে আসছে ছাত্রদের নতুন দল। সরকার ছেড়ে নেতৃত্বে আসতে পারেন নাহিদ ইসলাম, মধ্যপন্থীরা হবেন সদস্য। ফেব্রুয়ারি মাঝামাঝিতে আমরা রাজনৈতিক দলটা নিয়ে আসবো, তারুণ্যনির্ভর রাজনৈতিক দল। বাংলাদেশকে জিওপলিটিক্যাল জায়গায় ইন্টারন্যাশনালি এস্টাবলিশ করতে চান, তাদেরকে নিয়ে আসলে এই দলটা। 4 ঘন্টা পরে ঢাকা কলেজ, তিতুমির কলেজ, 7 কলেজ সহ আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। আলটিমেটাম দিয়ে অবরোধ ছাড়ল 7 কলেজ শিক্ষার্থীরা। অধ্যক্ষদের সাথে আলোচনায় ভিসি, পরিস্থিতি নিয়ন্ত্রণে 2 উপদেষ্টার আশ্বাস। আলোচনার মাধ্যমে এই সমস্যাটা সমাধান হয়ে যেতে পারে। আর এই ক্ষেত্রে সবারই আমাদের একটু ধৈর্য ধরতে হবে। এগুলি তো অনাকাঙ্ক্ষিত, এগুলি অ্যাভয়েড করার জন্য আমাদেরকে আরো বেশি উদ্যোগ নেওয়ার আমরা চেষ্টা করব। ভোটের আইন শৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনীকে যুক্ত করা গেলে আস্থা বাড়বে। নীলফামারীতে ইসি সানাউল্লাহ, নির্বাচনী কর্মকর্তাদের সৎ থাকার পরামর্শ। সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকের বিরুদ্ধে দুদকের 4 মামলার অনুমোদন। জুলাই অভ্যুত্থানের হত্যা মামলায় ফের রিমান্ডে সালমান এফ রহমান। আত্মসমর্পণে জামিন পেলেন চিত্রনায়িকা পরিমণি। ব্যবসায়ী নাসির উদ্দিনকে হত্যা চেষ্টা মামলায় শুনানিতে হাজির না হয় গ্রেফতারি পরোয়ানা জারি হয়। বহিষ্কৃতদের ফেরত না নেয় কলম্বিয়ার ওপর নিষেধাজ্ঞা ট্রাম্পের, পাল্টা হুমকি কলম্বিয়ারও। লাতিন আমেরিকার প্রতি সতর্কবার্তা মত বিশ্লেষকদের। এবং ঢাকায় বিপিএল এর শেষ পর্বে প্লে অফ নিশ্চিতের মিশনে বরিশালের বিপক্ষে ব্যাট করছে খুলনা। সন্ধ্যায় মিরপুরে সিলেটের মুখোমুখি হবে রাজশাহী। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস রুবা। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবারে বিস্তারিত। আহ্বায়ক কমিটির মাধ্যমে ফেব্রুয়ারিতে আসছে ছাত্রদের নতুন দল। দলের নাম নির্ধারিত না হলেও দলের নেতৃত্বে থাকবেন জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারীরা। নিউজ 24-কে জাতীয় নাগরিক কমিটির একজন নেতা বলেছেন, অন্তর্বর্তী সরকার ছেড়ে নতুন দলের নেতৃত্বে আসতে পারেন নাহিদ ইসলাম। মাজহারুল ইসলামের রিপোর্টে দেখুন বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির সমন্বিত প্রচেষ্টায় নতুন রাজনৈতিক দল প্রকাশ্যে আসতে যাচ্ছে এই ফেব্রুয়ারিতেই। দেশের মানুষের অধিকার এবং অভ্যুত্থানের চেতনা প্রতিষ্ঠা করাই হবে নতুন এই দলের মূল উদ্দেশ্য। শ্রমজীবী থেকে পেশাজীবী, বয়োজ্যেষ্ঠ থেকে তরুণ, সবার অংশগ্রহণ থাকবে নতুন রাজনৈতিক সেই দলে। থাকবে ডান বাম এবং মধ্যপন্থীদের অংশগ্রহণ। নিউজ 24-কে দেওয়া সাক্ষাৎকারে নাগরিক কমিটির নেতারা বলেন, গেল 53 বছরে দেশের জনগণ তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। অভ্যুত্থানের পর তরুণদের নিয়ে জনগণ তাদের অধিকার প্রতিষ্ঠার যে স্বপ্ন দেখছে তা পূরণ করতেই তারুণ্য নির্ভর রাজনৈতিক দল প্রতিষ্ঠা করবে তারা। ফেব্রুয়ারি মাঝামাঝিতে আমরা রাজনৈতিক দলটা নিয়ে আসবো, তারুণ্যনির্ভর রাজনৈতিক দল। আর রাজনৈতিক দলের বাংলাদেশের যেই বর্তমান বাস্তবতার যে রাজনৈতিক দলগুলো, ওগুলোর সাথে আমাদের বেসিক পার্থক্য আমরা বলতে চাই যে আমরা আসলে কোনো এক ব্যক্তি বা একটা গোষ্ঠীর ক্ষমতার রাজনীতির বাইরে গিয়ে আমরা বেসিক্যালি আমাদের একটা জেনারেশনাল মুভের কথা আমরা বলতে চাই। অভ্যুত্থানের মধ্যে দিয়ে নতুন একটা মডিউল আসবে, নতুন একটা রাজনৈতিক ধারা আসবে, সেটা বাংলাদেশের মানুষ চাচ্ছে। এবং সেই সাথে তরুণরা রাজনৈতিক জায়গা থেকে এগিয়ে আসবে, সেটাও বাংলাদেশের মানুষ চাচ্ছে। দুটি মিলিয়ে আসলে বাংলাদেশে এই যে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে যে রাজনৈতিক দলটা আসছে, সেই দলের প্রতি তাদের যে অ্যাসপিরেশন, যাতে তাদের যে অভ্যুত্থানের মধ্যে দিয়ে তাদের যে কথাগুলো সেটা যাতে ধরতে পারে। নতুন রাজনৈতিক দলের নেতা হবেন কারা, এমন প্রশ্নের জবাবে জানান, নাহিদ ইসলাম সহ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারীদের দ্বারাই পরিচালিত হবে দল, যেখানে গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তার দোসররা ব্যতীত দলমত নির্বিশেষে সকলের অংশগ্রহণ থাকবে। বাংলাদেশপন্থী যারা রাজনীতিটা করতে চান, বাংলাদেশকে জিওপলিটিক্যাল জায়গায় ইন্টারন্যাশনালি এস্টাবলিশ করতে চান, তাদেরকে নিয়ে আসলে এই দলটা হবে। শুধুমাত্র ফ্যাসিস্টের সহকারী এবং ক্রিমিনালস, এদেরকে আমরা অ্যাভয়েড করে বাংলাদেশের সব তরুণরা আমরা ওয়েলকাম জানাতে চাই। নেতারা জানান, বিদ্যমান রাজনৈতিক দলগুলো থেকে ভিন্ন হবে তাদের দল। ব্যক্তি নির্ভর নয়, বরং গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরিচালিত হবে সেই দল। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা।
এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। 7 কলেজের শিক্ষার্থীর সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাতভর সংঘর্ষের ঘটনায় ঢাবি উপ উপাচার্যের পদত্যাগ সহ 6 দফা দাবি আদায়ে আলটিমেটাম দিয়েছে কলেজ শিক্ষার্থীরা। আর উদ্ভূত পরিস্থিতিতে করণীয় ঠিক করতে 7 কলেজের অধ্যক্ষের সঙ্গে বৈঠক করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। পরিস্থিতি পর্যালোচনায় সচিবালয়ে জরুরি বৈঠক করেন উপদেষ্টারা। পরে আইন ও স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, গতকালের ঘটনা অনাকাঙ্ক্ষিত, পরিস্থিতি সামলানোর জন্য যা করা প্রয়োজন তা করবে সরকার। ভর্তি পরীক্ষায় কোটা বাতিল সহ 6 দফা দাবিতে রোববার সন্ধ্যা থেকে রাতভর ঢাকা কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষ চলে। পরিস্থিতি মোকাবেলায় করণীয় ঠিক করতে সকালেই সচিবালয়ে বসে সরকারের উচ্চ পর্যায়ের আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক। স্বরাষ্ট্র, আইন, শিল্প উপদেষ্টা সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী এবং আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বৈঠকে। প্রায় 2 ঘন্টার বৈঠকে আইন শৃঙ্খলা সংক্রান্ত অন্যান্য বিষয়ের সাথে আলোচনা হয় শিক্ষার্থীদের মধ্যে এমন সংঘর্ষের ঘটনা নিয়ে। বৈঠক শেষে ডিএমপি কমিশনার বলেন, পুলিশ ধৈর্যের সাথে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেছে, না হলে সংঘর্ষ আরো বাড়তে পারত। আমি মনে করি যথেষ্ট ধৈর্য সহকারে গতকাল সারা রাত তাদেরকে শান্তিপূর্ণভাবে দুই দিকে অবস্থান করতে রাখতে সক্ষম হয়েছে। বৈঠক শেষে উপদেষ্টারা বলেন, এমন ঘটনা অনাকাঙ্ক্ষিত, পরিস্থিতি সামলাতে যা করা প্রয়োজন সব করবে সরকার। এগুলি তো অনাকাঙ্ক্ষিত, এগুলি অ্যাভয়েড করার জন্য আমাদেরকে আরো বেশি উদ্যোগ নেওয়ার আমরা চেষ্টা করব। আলোচনার মাধ্যমে মনে হয় এটা সমস্যাটা সমাধান হয়ে যেতে পারে। আর এই ক্ষেত্রে সবারই আমাদের একটু ধৈর্য ধরতে হবে। এদিকে গতকালের ঘটনার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্যের পদত্যাগ সহ 6 দফা দাবি জানিয়ে 4 ঘন্টার আলটিমেটাম দিয়েছে 7 কলেজের শিক্ষার্থীরা। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণার কথাও জানান তারা। একই সঙ্গে ভোগান্তির কথা বিবেচনা করে পূর্ব ঘোষিত অবরোধ কর্মসূচিও প্রত্যাহার করা হয়েছে। ঢাকা কলেজের শিক্ষার্থীরা নেমে এসেছে, তাদের উপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অতর্কিতভাবে হামলা করেছে। বিকেল 4টার মধ্যে প্রবেশী মামুনকে পদত্যাগ করতে হবে। এই 6 দফা হচ্ছে বাস্তবায়ন করতে হবে। যদি না করে তাহলে আমরা 4 ঘন্টা পরে আমরা কঠিন কর্মসূচির দিকে যাব। এদিকে পরিস্থিতি পর্যালোচনা এবং করণীয় ঠিক করতে দুপুরে 7 কলেজের অধ্যক্ষের সঙ্গে বৈঠক করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। শাফিয়া ইসলাসনা, নিউজ 24, ঢাকা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্ক্রিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। দর্শক, এখনকার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাব ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেখানে আছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদ, 7 কলেজের অধ্যক্ষদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সমাধানের বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? রুবা, বৈঠকটা কিন্তু এখনো চলছে। 12:30টার দিকে বৈঠকটি শুরু হয়েছিল, প্রায় 1.5 ঘন্টারও বেশি সময় ধরে এই বৈঠকটি চলছে। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বিভিন্ন অনুষদের ডিন যেমন রয়েছেন, পাশাপাশি যে 7 কলেজ নিয়ে এই সমস্যাটি সৃষ্টি হয়েছে সেই 7 কলেজের অধ্যক্ষরাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। তো গতকালকের যে অপ্রীতিকর ঘটনা সেটির যেমন এখানে আলোচনা হচ্ছে, পাশাপাশি দীর্ঘমেয়াদী যে সমাধানটি নিয়ে দাবি করছেন দুই পক্ষই, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা যে দীর্ঘদিন ধরে দাবিটি করছেন যে এই অধিভুক্তি বাতিল করার যে বিষয়টি, সেই বিষয়টি নিয়েও কিন্তু আলোচনা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। এবং যতটুকু সূত্রের মাধ্যমে জানতে পেরেছি, দুটি পক্ষই কিন্তু এই বিষয়ে নিশ্চিত যে এই অধিভুক্তি বাতিল করতেই হবে, এই বিষয়ে কোনো আসলে দ্বিধার অবকাশ নেই। কিন্তু যেহেতু অনেক প্রক্রিয়া এর সঙ্গে জড়িত এবং হচ্ছে যে একাডেমিক বিভিন্ন বিষয় জড়িত, সেই জন্য কিন্তু সেই বিষয়গুলো নিয়ে যত দ্রুত একটি সমাধানে পৌঁছানো যায় সেই বিষয়গুলো নিয়ে এই আলোচনাটি হচ্ছে। তো এই মুহূর্তে আলোচক যারা রয়েছেন, বেশ কয়েকজন অধ্যক্ষ কিন্তু বের হয়ে এসেছেন। তারা কিন্তু বলছেন যে তারা তাদের পক্ষ থেকে দাবি জানিয়েছেন যে এই অধিভুক্তি বাতিল করা হোক এবং এর জন্য প্রয়োজনীয়
যে ব্যবস্থাগুলো নেবার সেই ব্যবস্থাগুলো যেন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নেয়। তো একটু জানিয়ে রাখি যে গতকালকের যে ঘটনাটি ঘটেছিল সেই ক্ষেত্রে কিন্তু একটি বড় ভূমিকা দাবি করেছেন 7 কলেজের শিক্ষার্থীরা। তারা বলছেন যে যে উপাচার্য অধ্যাপক মামুন যিনি। মাহমুদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, পুরানো পল্টনে চরমোনাই পীরের সাথে বৈঠক শেষে কথা বলছেন বিএনপি মহাসচিব। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ঐক্যমত আলোচনা হয়েছে, সেটা শেষ আপনাদের সামনে উপস্থাপন করেছেন। আমরা আলোচনা আনতে বিষয়গুলো নিয়ে এবং আপনাদের একাকার হয়ে আমরা সহযোগিতা সামনে এখানে শব্দটা ব্যবহার করেছি খুব বেশি, সেই যৌক্তিক একটা কথা আমরা বলেছি। আর 6 মাস তো প্রায় চলেই গেল, আর একদম একটা কথা আমরা বলেছি, আর 6 মাস তো প্রায় চলেই গেল, আর 1 বছরের মধ্যেই সুন্দর একটা জাতীয় নির্বাচনের ব্যবস্থা করলে, এটাই আসলে মূলত আমাদের কথা। থ্যাংক ইউ। আলোচনা চলবে ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ। দর্শক, এবার আমরা ঢাকা কলেজের বিষয়ে একটু খবর জানবো। সেখানে আছেন আমাদের সহকর্মী মাসুদা লাবণী। লাবণী, 4 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল, শিক্ষার্থীরা অবরোধও তুলে নিয়েছে, এখন সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? রুবা, 4 ঘন্টার আলটিমেটাম তারা দিয়েছে, তার মধ্যে কিন্তু 2 ঘন্টা এরই মধ্যে অতিবাহিত হয়ে গেছে এবং শিক্ষার্থী যারা আন্দোলন করছিলেন তারা কিন্তু ভেতরে আছেন এবং তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং তারা যে 6 দফা দাবি দিয়েছেন সেই 6 দফা দাবিগুলো মানা হচ্ছে কিনা এই বিষয়গুলো তারা পর্যবেক্ষণ করছেন। পরবর্তীতে হয়তোবা তাদের আনুষ্ঠানিক যে বক্তব্য সেই বক্তব্যগুলো তারা দিবেন। তবে এখন পর্যন্ত আমরা যেটি জানি যে তাদের কোনো দাবি মেনে নেওয়ার বিষয়ে কোনো আশ্বাস এখন পর্যন্ত এখানে শিক্ষার্থী যারা আছেন, যারা এই আন্দোলন করছেন তাদের কাছে আসেনি এবং তারা যেটি বলছেন যে তাদের দাবিগুলো না মানলে তারা হয়তোবা আরও কঠোর কর্মসূচি দিবেন। এছাড়া তারা যে ব্লকেট কর্মসূচি দিয়েছিলেন সেটি জনদুর্ভোগ যেন না হয় এই জন্য সেটি প্রত্যাহার করেছেন, কিন্তু তারা এখন যেটি বলছেন যে তাদের যে দাবি সেই দাবিগুলো না মানা হলে তাহলে কিন্তু তারা যে আরও হয়তো কঠোর কর্মসূচি দিবেন এমন একটি হুঁশিয়ারি তারা দিয়েছেন। আর যদি একটু সংক্ষেপে বলি যে তাদের দাবিগুলোর মধ্যে কিন্তু অন্যতম দাবি যে 24 ঘন্টার মধ্যে এই ঢাকা কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় যে রূপরেখা সেটির ঘোষণা দিতে হবে। এছাড়া ঢাকা কলেজের শিক্ষার্থী অর্থাৎ 7 কলেজের শিক্ষার্থীদের উপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে হামলা করেছিল বলে তারা অভিযোগ করছেন সে দায় স্বীকার করে ক্ষমা চাইতে হবে এবং প্রভিসি যিনি আছেন তার পদত্যাগ দাবি করেছেন। পাশাপাশি এই 7 কলেজে যে নারী শিক্ষার্থী আছেন তারা অভিযোগ করছেন যে তাদের সাথে ব্যঙ্গাত্মমূলক আচরণ করা হয়েছে এবং অশ্লীল বিভিন্ন কথা বলা হয়েছে। সেই সব বিষয়ে দুঃখ প্রকাশ করার জন্য তারা তাদের যে 6 দফা দাবি সেটির অংশ হিসেবে রেখেছেন। তো সব কিছু মিলে আসলে আরও 2 ঘন্টা যাওয়ার পরে বোঝা যাবে যে এই 7 কলেজ কী কর্মসূচি দিচ্ছে। তবে আমাদের কাছে এখন পর্যন্ত যে তথ্য যে তাদের 6 দফার কোনো এক দফা এখন পর্যন্ত মানা হয়েছে বলে তাদের কাছে কোনো খবর আসেনি। তো রুবা, এই ছিল আমার কাছে সব শেষ। লাবণী, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, আপনাকে ধন্যবাদ।
ভোটে আইন শৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনীকে যুক্ত করা গেলে আস্থা বাড়বে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে নীলফামারী সরকারি কলেজ হলরুমে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে তথ্য সহকারী, সুপারভাইজার ও নতুন ভোটারদের সাথে মতবিনিময় শেষে কথা বলেন তিনি। বলেন, নির্বাচন খারাপ হলে শুধু নির্বাচন কমিশনারের বদনাম হয় না, সংশ্লিষ্ট সকলেরই বদনাম হয়। এ সময় নির্বাচনী কর্মকর্তাদের সৎ থাকার পরামর্শ দেন তিনি। একটা নির্বাচন খারাপ হলে পারে শুধু নির্বাচন কমিশনের দুর্নাম হয় না, দুর্নাম হয় এটার সাথে সংশ্লিষ্ট সবার। তো যখন ভাবমূর্তি নষ্ট হয়, এটার সাথে সম্পৃক্ত সবারই ভাবমূর্তি নষ্ট হয়। আমি মনে করি আমরা একটা খারাপ সময় পার করেছি এবং আমাদের সবার ভাবমূর্তি ভুলুণ্ঠিত হয়েছে খারাপ নির্বাচনের জন্য। আমাদের সামনে একটা সুবর্ণ সুযোগ আমাদের সবার ভাবমূর্তি পুনরুদ্ধার করার, আর আমি নিশ্চিত সবাই এই সুযোগ গ্রহণ করবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, জামায়াতে ইসলামী প্রশাসনিক সংস্কার ছাড়া কোনো নির্বাচন চায় না। সকালে নড়াইলে জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা নুরুন্নবী জিহাদির জানাজায় অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মূল চেতনা ছিল একটি কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা থেকে জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর, যা একটি অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই সম্ভব। জুলাইয়ের ছাত্র গণ অভ্যুত্থানের যে গণ আকাঙ্ক্ষা, যে চেতনা ছিল, সেটাই ছিল একটা কর্তৃত্ববাদী শাসকের হাত থেকে জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করা। আর তার উপায় হচ্ছে একটা অবাধ, একটা ফ্রি, ফেয়ার, একটা ক্রেডিবল, একটা পার্টিসিপেটরি ইলেকশন। তো সেই ইলেকশনটার জন্য পূর্ব শর্ত হলো, প্রোভাইডেড সেই ইলেকশনটা হতে হবে 14, 18, 24-এর মতো নয়, মানুষ যেন সহজে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের বিরুদ্ধে 4টি মামলার অনুমোদন দিয়েছে দুদক। দুদক সূত্রে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উপদেষ্টার বিরুদ্ধে নিয়োগ, বাণিজ্য সহ নানা অভিযোগ রয়েছে। শেখ পরিবারের নিকট আত্মীয় হওয়ায় তার বিরুদ্ধে কেউ মুখ খোলেননি। বিকালে এ বিষয়ে আনুষ্ঠানিক ব্রিফিং করবে দুদক। নিউজ 24 সংবাদে নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে হত্যা চেষ্টা মামলায় জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরিমণি। আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে সোমবার সকালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন। ঘটনা শুরু 2021 সালের 8 জুন। পরিমণি ও তার সহযোগীরা সাভারের বোট ক্লাবে ঢুকে ভাঙচুর করে। এ সময় ব্যবসায়ী নাসির উদ্দিনকে মারধর করার অভিযোগ তোলা হয়। এ ঘটনায় পরিমণি ও তার সহযোগী জুনায়েদ বগদাদি জিমির বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা করেন নাসির উদ্দিন। রোববার পরিমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে মামলার বিচার কাজ শুরুর আদেশ দেন আদালত। তারপর দিন সকালেই আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন পরিমণি। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন। জামিন পেয়ে পরিমণি বলেন, মামলায় চূড়ান্ত বিজয়ের আশা করছেন তিনি। জানান, আদালতের প্রতি আস্থা রয়েছে তার। আমি একটা জিনিস বলতে চাই যে আমি আইনের উপরে শ্রদ্ধাশীল। আমার বিশ্বাসটা আমি আসলে একদম শেষ অবধি রাখতে চাই। আমি বিশ্বাস করি আমি আসলে ন্যায় বিচার পাবো, আর আপনারা আমার সাথে থাকবেন। এই ভালোবাসা নিয়েই আসলে আমি জিততে চাই। তার আইনজীবী বলেন, পরিমণির বিরুদ্ধে একটি মামলা চলাকালীন আরও একটি মামলা করেন ব্যবসায়ী নাসির উদ্দিন। একই সাথে দুটি মামলা চলতে পারে না বলে জানান তিনি। আমরা মনে করি যে এই বিষয়ে আরেকটি মামলা চলমান থাকা সঠিক হয়নি বলে আমরা আইনজীবীরা মনে করেছি বলেই দরখাস্ত দিয়েছিলাম। তো যাই হোক, আমরা ট্রায়াল ফেস করব। আমরা মনে করি যে এই মামলায় একই ঘটনা, যেহেতু পরিমণির বিরুদ্ধে শেষ পর্যন্ত কিছুই হবে না বলেই আমরা মনে করি। এদিকে গত 25 জানুয়ারি একটি অনুষ্ঠান বাতিল হওয়ায় সমালোচনা করে ফেসবুকে দেয়া পোস্টের বিষয়ে প্রশ্ন করা হলে কিছু বলতে রাজি হননি পরিমণি। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।
আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। দর্শক, খুলনায় ট্যাঙ্ক লরি শ্রমিকদের কর্মবিরতিতে জ্বালানি তেল উত্তোলন ও সরবরাহ বন্ধ হয়ে গেছে। এ নিয়ে বিস্তারিত জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শামসুজ্জামান শাহিন। শাহিন, এই শ্রমিকদের এই কর্মবিরতি কখন শেষ হবে, এ ব্যাপারে কিছু জানতে পেরেছেন কিনা? আর তেল উত্তোলন বা সরবরাহে কি প্রভাব দেখছেন এটার? ধন্যবাদ রুবা। আপনি জানেন যে গতকালকে বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের যে সাধারণ সম্পাদক, তাকে একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে এবং এই গ্রেপ্তারের প্রতিবাদে আজ গতকালকে বিকেল থেকেই মূলত এই আন্দোলন শুরু হয়েছে। অর্থাৎ শ্রমিকদের ভাষায় এটি কর্মবিরতি। এর ফলে খুলনায় যে 3টি তেল ডিপো আছে, সেই ডিপো পদ্মা, মেঘনা, যমুনা থেকে তেল সরবরাহ বন্ধ রয়েছে। আপনি জানেন যে এখন ইরি মৌসুম শুরু হয়েছে এবং ইরি মৌসুমে প্রচুর পরিমাণে জ্বালানি প্রয়োজন পড়ে। সেই দৃষ্টিকোণ থেকে আগামী এই যে আন্দোলন, এই আন্দোলন যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু একটা শেষ কাজে, অর্থাৎ কৃষকরা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে। ইতিমধ্যে দূর দূরান্তে বেশ কিছু পেট্রোল পাম্প যেগুলো আছে, পেট্রোল পাম্পে কিন্তু সরবরাহ ঘাটতি হয়েছে বলে বন্ধ করে রাখা হয়েছে বলে আমরা জানতে পারছি। আমরা এখানকার একজন শ্রমিকের সাথে একটু কথা বলি। এই যে আপনাদের শ্রমিক নেতার সাথে একটু কথা বলি, আপনাদের এই যে আন্দোলন, কি কারণে আপনারা আন্দোলন করলেন? আমাদের আন্দোলন, আমাদের খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, সে হচ্ছে 6 নম্বর ওয়ার্ডের একজন বাসিন্দা এবং সে বিএমপির সাবেক সহসভাপতি ছিল। তারে মামলা দিয়েছে 7 নম্বর ওয়ার্ডের বিএমপির অফিস ভাঙা মামলা। এই মিথ্যা মামলা। এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মামলাটা কে দিয়েছে? মামলা দিয়েছে বিএমপির বা আওয়ামী লীগের কিছু লোক, মানে কিছু কুচক্রি মহল আর কি মিলে মামলা দিয়েছে, মিথ্যা মামলা। আরো কিছু আমাদের শ্রমিক আছে, তাকে নামেও মামলা দিয়েছে। তারপরে কিছু শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ আছে, তাকে নামেও মামলা দিয়েছে এবং মালিক সমিতির যে নেতৃবৃন্দ আছে তাকে নামেও মামলা আছে। এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আমরা কর্মবিরতিতে আসছি। ধন্যবাদ আপনাকে। রুবা, শুনছিলেন শ্রমিকরা বলছিলেন যে মিথ্যা যে মামলাটি দেওয়া হয়েছে ওনাদের ভাষায়, সেই মামলাটি প্রত্যাহার করা হলে তারা এই কর্মবিরতি প্রত্যাহার করে নেবে। এই ছিল খুলনা থেকে আমার কাছে সর্বশেষ। শাহিন, আপনাকে ধন্যবাদ। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। নিউজ 24 সংবাদে নিচ্ছে আবার একটি বিরতি, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। এবার অর্থ বাণিজ্য সংবাদ। বিশ্বজুড়ে সংঘাতের মধ্যেই 2024 সালের রেকর্ড পরিমাণ যুদ্ধাস্ত্র, সামরিক সরঞ্জাম রপ্তানি করেছে যুক্তরাষ্ট্র। রয়টার্স জানায়, টাকার হিসাবে দেশটিতে 31,870 কোটি ডলারের সমরাস্ত্র রপ্তানি করেছে, যা 2023 সালের তুলনায় অন্তত 29% বেশি। প্রতিরক্ষা জোরদারে মার্কিন মিত্রদের বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম ও যুদ্ধাস্ত্রের চাহিদা মেটাতে যুক্তরাষ্ট্রের অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো হিমশিম খাচ্ছে। এর আগে কোনো বছর যুক্তরাষ্ট্র এত বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম রপ্তানি করেনি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ 2024 সালে অস্ত্র সামরিক সরঞ্জাম রপ্তানি বৃদ্ধির প্রধান কারণ বলে জানিয়েছেন বিশ্লেষকেরা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। বহিষ্কৃত অভিবাসীদের ফেরত না নেওয়ায় কলম্বিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সাথে কলম্বিয়ার সকল পণ্যের উপর 25% শুল্কও আরোপ করেছেন তিনি। জবাবে প্রতিশোধমূলক শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে কলম্বিয়াও। এদিকে ট্রাম্পের এই পদক্ষেপ লাতিন আমেরিকার দেশ, বিশেষ করে মেক্সিকোর প্রতি সতর্কবার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। বহিষ্কৃত অভিবাসীদের ফেরত আনা দুটি মার্কিন সামরিক প্লেন কলম্বিয়ার অবতরণের বাধার পর কঠোর অবস্থানে গেল যুক্তরাষ্ট্র। কলম্বিয়া থেকে আমদানি করা সব পণ্যের ওপর এবার 25% শুল্ক আরোপের ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রুথ সোশ্যালে জানান, 1 সপ্তাহের মধ্যে এই শুল্ক উন্নীত করা হবে 50%। এছাড়া কলম্বিয়ার কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা, কাস্টমস পরীক্ষার কঠোরতা এবং জাতীয় নিরাপত্তার অজুহাতে তাদের কার্গোতে অতিরিক্ত বিধিনিষেধ আরোপ করা হবে। হুমকি দিলেন এই ব্যবস্থাগুলো কেবল শুরু। এরই মধ্যে প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের উপর পাল্টা 25% প্রতিশোধমূলক শুল্ক আরোপ করার ঘোষণা দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। এদিকে নয়া মার্কিন প্রেসিডেন্টের এই কঠোর পদক্ষেপ লাতিন আমেরিকার দেশগুলোর, বিশেষ করে মেক্সিকোর প্রতি স্পষ্ট বার্তা বলে মন্তব্য করলেন জর্জ মেসন ইউনিভার্সিটির অধ্যাপক গুয়াদালাপে ক্যাব্রেরা। ট্রাম্প একটি স্পষ্ট সংকেত দিচ্ছেন যে মার্কিন অভিবাসীদের বহিষ্কারে সহযোগিতা করতে ব্যর্থ হলে প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে। এর আগে অভিবাসী বহনকারী বিমান অবতরণ করতে দিতে অস্বীকৃতি জানিয়েছিল মেক্সিকো। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 সংবাদে আবার একটি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। কিছু খেলে অনেকেই তীব্র দাঁত শীর্ষের সমস্যা বোধ করেন। ঠান্ডা কিছু খেলে অনেকেই তীব্র দাঁত শীর্ষের সমস্যা বোধ করেন। সঠিক সময়ে ব্যবস্থা না নিলে এই শীর্ষের সমস্যা নিজে থেকে চলে যাবে না। তাই প্রতিদিনের সুরক্ষায় আমি রেকমেন্ড করি সেন্সোডাইন। এর সায়েন্টিফিক ফর্মুলা দাঁত শীর্ষের সমস্যায় বেশ কার্যকরী। বন্ধু নেমে আয় না, 5 মিনিট দাঁড়া, হেয়ার কালার করে নেই। হেয়ার কালার এখন? হ্যালো হ্যালো, তোর 5 মিনিট কখনো 5 মিনিটে? কিন্তু কিভাবে? গোদরেজ এক্সপার্ট শ্যাম্পু হেয়ার কালার, শ্যাম্পু করার মতোই সহজ আর মাত্র 5 মিনিটে সাদা চুল উধাও। আপু, হারপিক শুট তো ক্যান্সেল। ক্যান্সেল? ব্রেকিং নিউজ দেখেন নাই? তাহলে হারপিকের চেয়ে ভালো কে? হোয়াট? হারপিকের চেয়ে ভালো? কিছু বলবেন? চিপস বেশি ফাস্ট। বড় ভাই জি, উকি ঝুঁকি মারার অভ্যাসটা বদলান। 1 নম্বরে লিমিটলেস ভিডিও প্যাকে ভিডিও দেখার 1 নম্বর এক্সপেরিয়েন্স। দোষী সাধারণ ডিটারজেন্ট, তাই কাপড়কে বাঁচাতে ব্যবহার করুন অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট। নতুন বছরে সিঙ্গার ও বেকোর সকল পণ্যে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট। 18 মাস পর্যন্ত সহজ কিস্তি সুবিধা। এছাড়া নতুন বছরে সিঙ্গার অথবা বেকো ফ্রিজ কিনলেই পাবেন ফ্রিজের প্রথম 3 মাসের বিদ্যুৎ বিলের সমান বাড়তি ডিসকাউন্ট। সিঙ্গার বেকো। ভাবির মনে হয় লাইজলে মুভ করার সময় এসে গেছে। নতুন লাইজল 3 in 1 ডিটারজেন্টের চেয়ে 10 গুণ বেশি পরিষ্কার করে। লাইজল, ঘর হবে কমপ্লিট ক্লিন। লাইজল ক্লিন। এখন হারপিক লাইজল ডাবল সুরক্ষা বান্ডেলে পাচ্ছেন 40 টাকা ছাড়। জলদি কিনুন। অস্থির গোলমেলে মামুনি তো রেগে লাল। চিন্তা নেই, কারণ সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আপনি কি জানেন বেকো ইউরোপের 1 নম্বর হোম অ্যাপ্লায়েন্স কোম্পানির আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। এবার জানাবো খেলার সংবাদ। বিপিএল দিনের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে টস হেরে ব্যাট করছে খুলনা টাইগার্স। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ 4 উইকেটে 144 রান। মিরপুরে ব্যাটিংয়ে নেমে শুরুটা দুর্দান্ত করেছিল খুলনা টাইগার্স। 18 বলে 3 ছক্কা আর 1 বাউন্ডারিতে 29 রান করে পাওয়ার প্লের শেষ ওভারে ইবাদতের বলে দুর্ভাগ্যজনকভাবে আউট হন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তবে অপর প্রান্তে থাকা মোহাম্মদ নাইম ঠিকই সচল রেখেছেন রানের চাকা। 27 বলে 51 রানের ঝোড়ো ইনিংস খেলেন বাঁহাতি ওপেনার। দলকে নিয়ে যান বড় সংগ্রহের দিকে। ওয়ান ডাউনে নামা অ্যালেক্স রসের ব্যাট থেকে আসে 20 রানের ইনিংস।
বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে মাঠে নামবে পয়েন্ট তালিকার তলানিতে থাকা সিলেট স্ট্রাইকার্স। মিরপুরে দুই দলের লড়াই শুরু সন্ধ্যা 6:30টায়। খেলোয়াড়দের পেমেন্ট ইস্যু সহ নানাভাবে বিতর্কিত দুর্বার রাজশাহী টানা 2 ম্যাচে রংপুরকে হারিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা। অন্যদিকে আসরের প্রথম দল হিসেবে 10 ম্যাচে 8 হারে সবার আগে বিদায় নিয়েছে চায়ের রাজধানীর দলটি। তাই 10 পয়েন্ট নিয়ে টেবিলে 5 নম্বরে থাকা রাজশাহীর সামনে সুযোগ ম্যাচ জিতে প্লে অফের দৌড়ে এগিয়ে থাকার। আর এই ছিল নিউজ 24 সংবাদে। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।